রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 7টার সংবাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। সড়ক ও রেলপথের মতোই ব্যস্ত হয়ে উঠছে দেশের আকাশপথ। অভ্যন্তরীণ সব রুট ছাড়াও এরই মধ্যে প্রায় 18টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। এমন অবস্থায় আকাশপথের বেশিরভাগ যাত্রী ফ্লাইট সংখ্যা বাড়ানোর পক্ষে মত দিচ্ছেন। তবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলছেন, স্বাস্থ্যবিধি ও কোয়ারেন্টাইন সুবিধার উপর নির্ভর করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। করোনা দুর্যোগের বাস্তবতা মেনেই জীবন ও জীবিকার তাগিদে স্বাভাবিক হচ্ছে দৈনন্দিন কর্মকাণ্ড। ক্রমান্বয়ে আগের চিত্রে ফিরছে দেশের বিমানবন্দরগুলো। মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের এ চিত্র স্বাভাবিকতাকেই স্পষ্ট করে। এরই মধ্যে অভ্যন্তরীণ সব কয়টি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশীয় এয়ারলাইন্স কোম্পানিগুলো। একই চিত্র আন্তর্জাতিক টার্মিনালেও। নীরবতা ভেঙে জীবনের প্রয়োজনে পৃথিবীর নানা প্রান্তে ছুটছেন যাত্রীরা। এরই মধ্যে বাংলাদেশ বিমানসহ অন্তত 15টি এয়ারলাইন্স কোম্পানিকে প্রায় 18টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এর মধ্যে শুধু বাংলাদেশ বিমানই সপ্তাহে অন্তত 12টি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া এমিরেটস 7টি, কাতার 5টি, টার্কিশ এয়ার 4টি, এয়ার এরাবিয়া 3টি, মালয়েশিয়ান এয়ারলাইন্স 3টি এবং অন্য আরও 5-6টি এয়ারলাইন্স কোম্পানি সপ্তাহে 2টি করে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পক্ষে মত দিচ্ছেন বেশিরভাগ যাত্রী। সামাজিক দূরত্ব যেটা আবার শারীরিক দূরত্বটা বজায় রাখা হচ্ছে, মোটামুটি ওনারা যথেষ্ট এ ব্যাপারে সচেতন। আমি মালদ্বীপ যাব, আমার 4টা ফ্লাইট। এখন আমাদের দেশটা আবার আগের মতো সচল করে দেয়, তাহলে মানুষের জন্য খুব ভালো হয়। আগামী সপ্তাহ থেকে নতুন করে আরও 2টি এয়ারলাইন্স কোম্পানি গালফ এয়ার এবং ওমান এয়ারকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হচ্ছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, স্বাস্থ্যবিধি ও কোয়ারেন্টাইন সক্ষমতা বিবেচনা করে ক্রমান্বয়ে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। কোন দেশই একবারে ওপেন করছে না, সবাই কিন্তু স্টেজে করতেছে ভেঙে ভেঙে, যে যাতে করে আমার যে ক্যাপাসিটি আছে আমি যেন সেফলি হ্যান্ডেল করতে পারি। জীবন জীবিকা এবং জাতীয় অর্থনীতির চাকা সচল করতে এরই মধ্যে বিভিন্ন দেশ তাদের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। একইভাবে ক্ষয়ক্ষতি মেনে নিয়েই এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় সেই পথে হাঁটছে বাংলাদেশের এভিয়েশন সেক্টরও। তবে কবে নাগাদ দেশের বিমানবন্দরগুলো তার চিরচেনা দৃশ্যে ফিরে আসবে তা সম্পূর্ণই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। 3 মাস পর আগের ভাড়ায় ফিরল গণপরিবহন। তবে অনেক গণপরিবহনের প্রত্যেক সিটের পাশাপাশি দাঁড়িয়ে চলছেন যাত্রীরা, মানছেন না স্বাস্থ্যবিধি। আর এসব দেখভালের জন্য কাউকে পাওয়া যায়নি রাস্তায়। যদিও বিআরটিএ বলছে নিয়ম মেনেই চলছে গণপরিবহন। তদারকিতে মাঠে আছে 9টির বেশি পর্যবেক্ষক দল। এক্ষেত্রে নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। আগের ভাড়ায় প্রত্যেক সিটে যাত্রী নিয়ে চলার কথা গণপরিবহনের, মেনে চলার কথা স্বাস্থ্যবিধি। কিন্তু প্রথম দিনেই গণপরিবহনের এমন ছবি বলে দিচ্ছে কতটা নিয়ম মানছে গণপরিবহন। প্রত্যেক সিটে যাত্রী তো আছেই, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে দাঁড়িয়েও গন্তব্যের পথে যাত্রী। 1 তারিখ থেকে তো নিয়ম করা হয়েছে যে যাওয়া যাবে। ভাই গাড়ির ক্রাইসিস হলে তো দাঁড়াই যাওয়া লাগবে। মাস্ক কই, মাস্ক মুখে মাছ দাদা বলে রেখাই পড়ছে। গেট লাগা দিন, এটা হচ্ছে ভুল হইছে, সরি। এখন পুরা লোকাল মানে লোকালের থেকেও খারাপ হয়ে গেছে। যদিও রাজধানীর বেশিরভাগ গণপরিবহনেই আসন অনুযায়ী যাত্রী পরিবহন করেছে, তবে নানা অজুহাতে স্বাস্থ্যবিধি না মানার প্রতিযোগিতা সবার। মাস্ক বাধ্যতামূলক করা হলেও সেই মাস্ক পরা নিয়েই যত অনীহা যাত্রী, চালক, হেল্পার সবার। আগে যে ভাড়া ছিল সেই ভাড়া নেওয়া হয়েছে। সচেতনতা কারোর মধ্যে নাই, এমনকি গা ঘেসে ঘেসে আমরা বসতেছি। পুরো এই লোকাল ছেড়ে দিচ্ছে, পুরো মাঠের ভিতরে পুরো আমাদের ছেড়ে দিচ্ছে। এখন আমাদের এই সব মাস্ক, হ্যান্ড গ্লাভ, পিপি এগুলো পরে লাভ নাই। শুধু রাজধানী নয়, গণপরিবহনের এমন চিত্র পাওয়া গেছে সারা দেশেই। তবে দূরপাল্লার বেশিরভাগ বাসে আসন অনুযায়ী হয়েছে যাত্রী পরিবহন। অভিযোগ আছে ভাড়া নিয়ে। খেয়াল খুশি মতো নিচ্ছে, জেনারেলি যেরকম নেই তার থেকে একটু বেশি আছে। তবে প্রথম দিনেই এমন নিয়ম না মানার প্রবণতায় রাস্তায় পাওয়া যায়নি পর্যাপ্ত কর্তৃপক্ষ। যদিও বিআরটিএ পরিচালক বলছেন, অনিয়ম তদারকিতে মাঠে আছে তাদের পর্যবেক্ষক দল। সরকারের যে নির্দেশনা সেভাবে মেনেই আসলে
এটা পরিবহন পরিচালিত হচ্ছে। 9-এর অধিক মোবাইল কোর্ট এটা চালু আছে এবং 3 টার্মিনালে 3 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভিজিলেন্স টিম কাজ করতেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। যত আসন তত যাত্রী, অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। তবে এর মধ্যেও একটা অংশের যাত্রীরা মেনে চলার চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি, কিন্তু পাশাপাশি বসাই থাকছে না সামাজিক দূরত্ব। এই করোনাকালে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত ছাড়াই গণপরিবহনে প্রত্যেক সিটে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা। যদিও করোনা সংক্রমণের উপর এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে তা জানতে অপেক্ষা করতে হবে অন্তত আগামী 7 থেকে 14 দিন। প্লাবন রহমান, নিউজ 24, বনানী, ঢাকা। সময়ের সঙ্গে বাড়ছে প্রতারণা। দেশে গত 4.5 বছরে 5,685টি প্রতারণার মামলা নিষ্পত্তি করেছে সিআইডি। বিচারের আওতায় আনা হয়েছে 15,000-এর বেশি অপরাধীকে। বিচারাধীন আছে আরও কয়েক হাজার মামলা। এর বাইরে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য বিভাগও নিষ্পত্তি করছে বছরে আরও কয়েক হাজার মামলা। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, প্রতারণা কমাতে আইনি পদক্ষেপের পাশাপাশি বাড়াতে হবে সামাজিক সচেতনতাও। বাকিটা জানাচ্ছেন ফখরুল ইসলাম। আসসালামু আলাইকুম। কে পেশা বলছিলেন? ভাবি বলছিলাম। কখনো ফেসবুক, কখনো অনলাইন ব্যাংকিং কিংবা ভিন্ন মাধ্যম, এমন ছদ্মবেশ প্রতারণায় দেশজুড়ে সক্রিয় প্রতারক চক্র। এরাই মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ থেকে কোটি টাকা। আপনি কি ডাচ বাংলা থেকে ফোন দিয়েছেন নাকি? জি 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 স্যার, সেক্ষেত্রে আমরা লাইনটি কাটার পরে সরাসরি ম্যাম আপনাকে ফোন করবে, ঠিক আছে? সময় আর প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে এসব চক্র বদলায় তাদের কৌশল। লোভের বশবর্তী হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে প্রতিদিনই জমা হয় এমন অসংখ্য অভিযোগ। তার মধ্যে ফেসবুকে আমেরিকান সেনাবাহিনীর নারী কর্মকর্তা সেজে SMS চালাচালিতে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে প্রায়শই। বাংলাদেশি এক নারী, উগান্ডা, কেনিয়া ও নাইজেরিয়ান সহ এমন একটি চক্রের 41 সদস্যকে গত সপ্তাহে হাতে নাতে ধরে সিআইডি। প্রথমে আপনার বন্ধুত্ব করলে একজন বিদেশির সঙ্গে, সে পরিচয় দিচ্ছে সে আমেরিকার কোনো ইউনিটের সোলজার, সে আছে সিরিয়াতে বা সে আছে আফ্রিকার কোনো দেশে যুদ্ধে, সেখান থেকে তার সম্পর্ক আপনার হচ্ছে। ইমোশনাল ড্রাইভ তৈরি করলেন, বন্ধুত্ব করলেন। প্রতি বছর গড়ে 1500 থেকে 2000 প্রতারণার অভিযোগ নিষ্পত্তি করতে হয় সিআইডিকে। গত 4.5 বছরে প্রতিষ্ঠানটির নিষ্পত্তিকৃত প্রতারণার মামলার সংখ্যায় 5,685টি, অপরাধী প্রায় 16,000। ব্যাংক ফ্রড, ইন্স্যুরেন্স ফ্রড, তারপরে একজনের সঙ্গে ব্যক্তিগতভাবে প্রতারণা অথবা সংঘবদ্ধ চক্রের যে প্রতারণা, এগুলো ধরা আমাদের আজকে থেকে না, আমরা বহু বছর যাবতে করে আসছি। আমাদের যেটা অবজারভেশন, আসলে প্রতারণার ক্ষেত্রে মানুষ দুইভাবে প্রতারিত হচ্ছে। একটা হলো যে বেশি পরিমাণে লাভ অথবা লোভের বশবর্তী হয়ে প্রতারিত হচ্ছে, আর আরেকটা হলো যে যারা কিছু প্রতারণা সম্ভব হতে হবে দে আর গেটিং। ইন্স্যুরেন্স, জমি জমা, চাকরি দেয়া সহ নানা খাতে প্রতি বছর অসংখ্য অভিযোগ আসে প্রতারণার। সিআইডি বলছে মোট অভিযোগের 40 ভাগই প্রতারণা সংক্রান্ত। অপরাধ বিজ্ঞানী জিয়া রহমান বলছেন, প্রতারকদের কঠোরভাবে বিচারের আওতায় আনলে কমে আসবে প্রতারণা। আমাদের অপরাধ বিভাগ, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের তৎপরতা বাড়ানো উচিত। তাহলে আমি মনে করি যে আমাদের যে ধরনের প্রতারণা বা ফ্রড, জালিয়াতি এ সমস্ত খবর আসছে, সেগুলো রোধ করা কিছুটা হলে সম্ভব হবে। সমাজে প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন বাড়ানোর আহ্বানও জানান তিনি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রায় 150 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া আদায়ে বিশেষ চিরুনি অভিযানে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ব্যবসায়িক ট্রেড লাইসেন্স না থাকা ও অবৈধ সাইনবোর্ড ব্যবহারকারীদের বিরুদ্ধে জেল জরিমানা করছে সিটি কর্পোরেশন। এ সময় সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডেই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে প্রায় 2,40,000 ভবন মালিক। প্রতি বছর গড়ে হোল্ডিং ট্যাক্স আদায় হয় প্রায় 450 কোটি টাকা। সবশেষ আর্থিক অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স আদায় হয় মাত্র 300 কোটি টাকা। অবশিষ্ট প্রায় 150 কোটি টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে কঠোর অবস্থান ঘোষণা করে মাঠে নেমেছে ডিএনসিসি।
মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার 33 নম্বর ওয়ার্ড থেকে হোল্ডিং ট্যাক্স আদায়ের অভিযানে নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় বেশ কয়েকটি আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের বৈধ ট্রেড লাইসেন্স এবং অনুমোদিত সাইনবোর্ড না থাকায় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 2019-20 আছে, আমার 2020-21-টা আমাদের করতে দিছে, আমরা এখনো হাতে পাই নাই। আমি যতদূর পেয়েছি তাদের কোনো অনুমোদন নাই। আমি তাদেরকে বলেছি আগে অনুমোদন নেবেন, তারপর আপনি স্টার্ট করবেন। হোল্ডিং ট্যাক্স আদায়ে প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানালেন মেয়র আতিকুল ইসলাম। যারা ট্যাক্স দিচ্ছে না অনতিবিলম্বে আপনারা ট্যাক্স দিবেন, নাহলে আপনাদের এগেনস্টে আমরা ক্রোকি মামলা এবং সকল সম্পত্তি ক্রোক হয়ে যাবে। এটিও কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাই, আপনারা নিজেরা এসে ট্যাক্স দেন, অনলাইনে যান, অনলাইনেও কিন্তু ট্যাক্স দিতে পারবেন, কিন্তু ট্যাক্স সবাইকে দিতে হবে, এটির কোনো বিকল্প নাই। হোল্ডিং ট্যাক্স আদায়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করছে সিটি কর্পোরেশন। আমরা উদ্যোগ নিয়েছি এবং তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের কাছে পুনরায় তাগিদপত্র দেবেন তথ্যমন্ত্রী। সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন তিনি। এছাড়াও মূল ধারার গণমাধ্যমগুলোর অনলাইন ভার্সনের নিবন্ধন প্রাপ্তি যেন সহজ হয় তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। শাহালি জয় রিপোর্টে বিস্তারিত। নিয়মিত বৈঠকের অংশ হিসেবে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে মূলধারার সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। করোনা দুর্যোগে সংবাদপত্র শিল্পের নানামুখী সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বকেয়া সরকারি বিজ্ঞাপন বিল আদায়ে তথ্যমন্ত্রীকে তাগিদ দেন সম্পাদকরা। কয়েকশো কোটি টাকার বিল বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে আটকে আছে। আমরা আলোচনা করেছি যে আমরা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়ে একটি তাগিদপত্র দিব, কারণ ইতিপূর্বে ক্যাবিনেট ডিভিশন থেকে সব মন্ত্রণালয় এবং দপ্তরে এই পত্রপত্রিকার বিল ছাড় করার জন্য তাগিদপত্র দেওয়া হয়েছিল। সেটির আলোকে আমরাও একটি তাগিদপত্র দিয়েছিলাম এবং সেটি দেওয়ার পর কিছু বিল ছাড় হয়েছিল, কিন্তু যে পরিমাণ বিল বকেয়া আছে সেই তুলনায় যে পরিমাণ ছাড় হয়েছে সেটি খুবই নগণ্য। সেজন্য আমরা আরেকটি তাগিদপত্র দিব। আলোচনা হয় মূলধারার সংবাদপত্রগুলোর অনলাইন নিবন্ধন নিয়েও। মন্ত্রী মহোদয় আশ্বস্ত করলেন আমাদেরকে খুব দ্রুত এই সংকট নিরসন হবে এবং খুব দ্রুত অনলাইনগুলোর অনুমোদন দিয়ে দেওয়া হবে। মেইন স্ট্রিম মিডিয়াগুলোর, মেইন স্ট্রিম পত্রপত্রিকাগুলোর একটা আইনের আওতার মধ্য থেকেই আমরা অনুমোদন নিয়ে থাকি সংবাদপত্রের। তো সেখানে নতুন করে আবার তারপরেও আবার তদন্ত সম্পন্ন হলো। আমরা মনে করি দীর্ঘসূত্রতা যাতে না হয়, দীর্ঘ সময় যাতে অতিক্রম না হয়, সেই কারণে আমাদের প্রস্তাব ছিল একটু দ্রুততম সময় করার জন্য, এবং তিনি আশ্বস্ত করলেন যে এটা খুব দ্রুততম সময় আমাদের অনলাইনের অনুমোদনগুলো দিয়ে দেবেন। সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক বলেন, করোনার কারণে সারা বিশ্বেই সংকটে রয়েছে গণমাধ্যম। বাংলাদেশে এই সংকট কাটিয়ে উঠতে শুধু গণমাধ্যম নয়, প্রয়োজন সকলের সম্মিলিত চেষ্টা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নাব্যতা সংকট, তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে গেল 3 দিন ধরে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই কারণে ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে কয়েকশো যানবাহন। এদিকে নাব্যতা সংকটের কারণে দৌলতদিয়া পাচুরিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগ বেড়েছে এই পথের যাত্রী ও চালকদের। বিলাল রিজভী ও শফিকুল ইসলাম শামীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট দিয়ে রাজধানী ঢাকার সাথে যাতায়াত করেন। তবে গেল শনিবার থেকে রাতভর সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ কারণে ঘাটে নদী পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে কয়েকশো যানবাহন। এতে দুর্ভোগ বেড়েছে এই পথের যাত্রী ও চালকদের। 26 তারিখের থেকে এখন তো গাড়ি ঘাটে বসে রয়েছে। ফেরি চলাচল রানিং করবো, আমরা গাড়ি ঘোড়া যেন আমরা গাড়ি আমার 2 দিন বৈশাখ না থাকে। গাড়িগুলো ভালো মতো চলুক বা ফেরিগুলো ভালো মতো ঠিক মতো চলুক, এটাই সরকারের কাছে দাবি। সংশ্লিষ্টরা জানান, পদ্মা নদীতে নাব্যতা সংকট, তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে রাতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। মূলত নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নদী শাসনটা আইডেন্টিফাই করে আসল সমস্যাটা ওনারা বলতে হয়। মূল সমস্যাটা ডুবুচরের জন্য বাইজা যেতেছে ফেরিগুলো।
একই চিত্র পাটুরিয়া, দৌলুদিয়া নৌরুটে। এই নৌরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। এ কারণে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে আছে শত শত যানবাহন। এই নৌরুটে বর্তমানে 9টি রোরো ও 7টি ছোট ফেরি সহ মোট 16টি ফেরি চলাচল করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লির লোদি রোডে সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য অনুষ্ঠান। এর আগে মঙ্গলবার সকালে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসমান্তুরি ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। দিল্লির লোদি রোডে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হয় ভারতের 13তম এই রাষ্ট্রপতিকে। আর এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটল 5 দশক দিল্লিতে দাপিয়ে বেড়ানো এক বর্ণময় বাঙালি রাজনীতিবিদ প্রণব মুখার্জি যুগের। চিকিৎসাধীন অবস্থায় প্রণবের করোনা পজিটিভ রিপোর্ট আসায় দিল্লির নিজ বাড়ি থেকে শুরু করে লোদি রোডের মহাশ্মশান সবখানে স্বাস্থ্যবিধি মেনে শেষকৃত্য সম্পন্ন হয়। কোভিডের বিধিনিষেধ মেনে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। পরিবারের অন্য সদস্যরাও একই নিয়ম মেনে সামিল হয়েছেন শেষকৃত্যে। কোভিড প্রটোকল মেনে মহাশ্মশানেও রাখা হয় সীমিত লোক। এর আগে দিল্লির সেনা হাসপাতাল থেকে প্রণবের মরদেহ নিয়ে আসা হয় তার লোদি রোডের বাসভবনে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সব দলের রাজনৈতিক নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানান। প্রায় 3 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর সাবেক এই রাষ্ট্রপতি প্রয়াণে পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার ঘোষণা করেছে সরকারি ছুটি। আসমাতুলি, নিউজ 24। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার দেখছেন নিউজ 24 সংবাদ। বেঁধে দেয় 60 টাকা কেজি দরে বাজারে চিনি বিক্রি করতে পারছে না রাজশাহী চিনিকল। ফলে রাজশাহী অঞ্চলের চিনিকলগুলোতে শ্রমিকদের বেতন বকেয়া পড়েছে 2 থেকে 3 মাসের। তবে 500 কোটি টাকা ভর্তুকি পেলে এই সংকট কেটে যাবে বলে মনে করে মিল কর্তৃপক্ষ। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। খোলা বাজারে যেখানে চিনির মূল্য 57 টাকা কেজি, সেখানে রাজশাহী চিনিকলের প্রতি কেজি চিনি 60 টাকা বেঁধে দিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। ফলে অবিকৃত কয়েক হাজার টন চিনি এখন কাল হয়েছে শ্রমিকদের। রাজশাহী চিনিকলের শ্রমিক কর্মচারীদের 3 মাসের বেতন বন্ধ, ওভারটাইম ও ইনসেন্টিভ বিল বকেয়া, সঙ্গে যোগ হয়েছে নতুন মজুরি কমিশনের এরিয়ার বিল। শ্রম দিলেও পারিশ্রমিক না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। কন্টিনিউ বেতন না হওয়ার কারণে সুদের দিকে দেখা যাচ্ছে টাকাটা পরিমাণটা বেশি চলে যায়। দোকানে ধরেন বাকি খায়, সেই দোকানগুলো বাকি দিতে যাচ্ছে না। যারা এই পরিচালনা পর্ষদের দায়িত্বে আছে তারা তো কোনো কথাই আমাদের শোনেন। শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বলছেন, বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবস্থাপক ও কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা হয়নি। উল্টো কর্পোরেশনের বেঁধে দেওয়া দামে চিনি বিক্রি করে বেতন নিতে বলেছেন চেয়ারম্যান। 4 মাস হলে আমরা এমডি মহোদয়ের কাছে বলি যে আমাদের বেতন ভাতাটা পরিশোধ করেন। ওনারা বলে যে আমরা চেষ্টা করছি, এই মলাসিস বেচে দেব বা চিনি বেচে দেব, কিন্তু আসলে চিনি তো বাজারে হলো 55 টাকা কেজি, মিলের রেট হলো 60 টাকা কেজি। বললেন যে আপনারা চিনি বিক্রি করে নেন, কারণ চিনি বিক্রির ব্যাপারটা হলো সম্পূর্ণ সদর দপ্তরের হাতে। রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, সরকারের কাছ থেকে টাকা না পাওয়া এবং মিলের চিনি বিক্রি না হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। 500 কোটি টাকা ও চিনি বিক্রি করা গেলে এই সংকট কেটে যাবে। সরকার বাহাদুর যদি আমাদের থোক বরাদ্দ হিসেবে যদি 500 কোটি টাকা দেয়, তাহলে আমাদের সব মিলের যে পাওনাগুলো আছে শ্রমিক কর্মচারীদের, সেগুলো আমরা পরিশোধ করে দিতে সক্ষম হব। পাশাপাশি এখন যদি চিনি বিক্রি হয়ে যায় তাহলে আমরা বেতন অবশ্যই দিয়ে দিতে পারবো। শুধু রাজশাহী চিনিকল নয়, জয়পুরহাট, নাটোরের 2টি ও পাবনা চিনিকলের কয়েক হাজার শ্রমিকের মজুরি বকেয়া আছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। খুলনায় চাঁদাবাজির নাটক সাজিয়ে 4 যুবককে গুলি করে নেপথ্যের কারণ প্রেম। ঠিকাদার আবু ইউসুফের মেয়ে রুকাইয়ার সাথে ওই 4 যুবকের একজন আবু সাইদের সম্পর্ক ছিল। আবু সাইদ ও তার 3 বন্ধু বিষয়টি নিয়ে মেয়েদের বাড়িতে কথা বলতে গেলে উত্তেজিত হয়ে মেয়ের বাবা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। যদিও ঘটনায়
এটিকে আমলে না নিয়ে মেয়ের বাবার করা চাঁদাবাজির মামলায় ওই 4 যুবকের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ। শামসুজ্জামান শাহিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে নগরীর মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা ঠিকাদার শেখ আবু ইউসুফের বাড়িতে চাঁদাবাজ এসেছিল দাবিকৃত অর্থ আদায়। বাগবিতণ্ডার এক পর্যায়ে নিজের বৈধ পিস্তল দিয়ে কথিত চাঁদাবাজ 4 যুবককে উদ্দেশ্য করে গুলি ছোড়েন ইউসুফ। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে লামিয়া নামে এক স্কুল ছাত্রীর গায়ে। এ ঘটনায় ঠিকাদার ইউসুফের করা চাঁদাবাজির মামলায় ওই 4 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে মুদ্রার ও পিঠের গল্প ভিন্ন। ঘটনার 4 দিন পর এক ভিন্ন অভিযোগ নিয়ে থানায় হাজির গ্রেফতার হওয়া 4 যুবকের স্বজনরা। তাদের অভিযোগ, নিজের মেয়ের প্রেমের ঘটনা ধামাচাপা দিতেই চাঁদাবাজি ও গুলির নাটক সাজিয়েছেন ঠিকাদার আবু ইউসুফ। আমার ছোট ভাইয়ের সাথে প্রায় 3 বছর ধরে মেয়েটার সাথে রিলেশন। ছোট ভাই মেয়ের সাথে দেখা করতে যায়, কি ঘটনা জানতে চাই। গেলে এক পর্যায়ে ঠিকাদার আমার ছোট ভাইদের উপরে এবং ছোট ভাই এবং তার বন্ধুদের উপরে গুলি করে। মেয়ের মামা এদেরকে সাবধান করে বেরোয় দিছে, এরা দৌড়ায় বেরোয় পালাইছে আর উনি ফাঁকা আওয়াজ করছে। 3 রাউন্ড না 4 রাউন্ড গুলি করেছে, আল্লাহ ইচ্ছা তাদের গায়ে লাগেনি। চাঁদাবাজির মামলায় গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। এদিকে হাসপাতালে গুলিবিদ্ধ লামিয়ার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সে এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এটা একটা ঝুঁকিপূর্ণ অপারেশন ছিল। আমরা এটা হাড়টাকে কেটে হাড়ের মাঝখান থেকে এইটাকে আমি বের করে নিয়ে এসেছি। প্রেমের ঘটনা না চাঁদাবাজি, তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবে পুলিশ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরে গোরমতি আম চাষে সফলতা পেয়েছেন ওসমান গনি নামে এক বাগানি। মাত্র 3 বছরেই ফলন এসেছে তার বাগানে। এই জাতের আম মৌসুমের শেষে বাজারে আসায় দামও পাচ্ছেন বেশ। ওসমান গনির সাফল্য দেখে উপজেলায় এই জাতের আম চাষে আগ্রহ বাড়ছে। ফখরুল হাসান পলাশের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বছর 3 আগে শখের বশে 100টি গৌরমতি আমের চারা নিয়ে বাগান শুরু করেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা দক্ষিণ পলাশবাড়ি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ওসমান গনি। 1 একর 20% জমির উপর গড়ে ওঠা বাগানে এখন গাছের সংখ্যা প্রায় 250। গৌরমতি একটি নতুন জাতের আম। এই আম ব্যাগিং পদ্ধতিতে সংরক্ষণ করা হয় বলে আম বিষমুক্ত থাকে এবং নষ্ট হয় কম। মৌসুমের শেষে আম বাজারে আসে, তাই দাম ভালো পাওয়া যায়। বাগান সংরক্ষণ ও পরিচর্যা সহ সব মিলিয়ে ওসমান গনির খরচ প্রায় 1.5 লাখ টাকা। তবে এই মৌসুমে পুরো বাগানের আম অগ্রিম বিক্রি করেছেন 7 লাখ টাকায়। সিজনে আমরা যেরকম 100 টাকা 80 টাকা কেজি বিঘা, এটা 300 টাকা কেজি বিঘা। এই আমগুলি আমি 100 গাছ নিয়েছিলাম 400 টাকা করে, সে চাঁপাইনবাবগঞ্জ থেকে 7 লাখ টাকা এবারে আমি বিক্রি করছি। আগামীতে ইনশাআল্লাহ আমি বেশি পাবো এবং প্রচুর ফল হয়। প্রচলিত আম চাষের চেয়ে লাভজনক হওয়ায় অনেকেই গৌরমতি আম চাষে আগ্রহী হচ্ছেন। তা আমি দেখার জন্য এখানে আসলাম, আসি দেখতেছি আসলে এত যে আম ধরবে এটা আমি ধারণা করতে পারি নাই। এই আম বাগানে লাভবান দেখে আমরা এখন উদ্বুদ্ধ হয়েছি। ওসমান গনি সহ উপজেলার অন্যান্য চাষিদেরও প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি অফিস। গৌরমতির অর্থাৎ লেট ভ্যারাইটিগুলি এর সম্প্রসারণ বেশি, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমার যারা উপসহকারী আছে তারা এটা বিভিন্ন জায়গায় কৃষকদের পরামর্শ দিচ্ছে। গৌরমতি আম আগস্ট মাসের শেষ থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত সংগ্রহ করা যায়। বীরগঞ্জ উপজেলার প্রায় 2 হেক্টর জমিতে গৌরমতি আমের বাগান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘস্থায়ী বন্যা ও জোয়ারের পানিতে চাঁদপুরের হাইমচর উপজেলায় পানির ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার 3 শতাধিক কৃষকের বেশিরভাগ বরজ পানি ঢুকে নষ্ট হয়েছে। আয় উপার্জনের একমাত্র পথ এভাবে ক্ষতি হয় দিশেহারা হয়ে পড়েছেন অনেক কৃষক। পানির ওপর কোনো প্রকল্প না থাকায় ক্ষতিগ্রস্ত যারা চাষি রয়েছেন সেই চাষিদের পাশে নেই স্থানীয় কৃষি অফিসও। আমাদের স্থানীয় প্রতিনিধি খোকন কর্মকারের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টটি হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছি।
কম বেশি প্রায় 200 হেক্টর জমিতে পানের আবাদ হয়। চলতি মৌসুমে মেঘনা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি এবং অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে এখানকার অতিরিক্ত বরজের পান গাছ। উপার্জনের একমাত্র মাধ্যম পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অনেক কৃষক। বৃষ্টির পানি আমার এই বোর বৃষ্টি 1 লক্ষের উপরে আমার এটি খরচ হয়েছে, এই সব গেছে গা। এই পানের বড় সব শেষ, ফসা গইসা রইছে অহনে যেন আমরা সামনের দিকে কিভাবে চলুম এতে আবার আর সম্ভাবনা নাই। আমাদের সংসার, পোলাপাইন, বাল বাচ্চা লেখাপড়া করাইতাম, নিজেরা খাইতাম, সমস্ত কিছুই এর উপরেই আমাদের চলতো। সরকার যদি আমাদের দিকে একটু নজর করতো তাহলে আমরা একটু বাঁচতে পারতাম। কৃষি বিভাগের তথ্য বলছে এবছর মোট আবাদকৃত জমির 42 ভাগ 1472 মেট্রিক টন পান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, পানের উপর প্রকল্প না থাকায় এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার কোনো সুযোগ নেই। আমাদের এখানে পানের উপরে কোনো কার্যক্রম বা পরিকল্পনা বা কর্মসূচি বা কোনো প্রকল্প না থাকার কারণে আমরা হলে কৃষকদের সেইভাবে কোনো আর্থিক সহায়তা বা অন্য কোনো উপকরণ সহায়তা প্রদান করতে পারছি না। যদি এখানে কোনো পানের উপর প্রকল্প আসে তাহলে প্রকল্প যেভাবে কৃষকদের সহায়তা করবে সেইভাবে আমরা তাদের সহায়তা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। হাইমচরে চলতি বছর 220 হেক্টর জমিতে পানের চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পিরোজপুরের কাউখালী বাজারে খাজনা উত্তোলন নিয়ে নানাবিধ অনিয়মের অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি খাজনা তুলছে ইজারাদাররা। চাহিদা মতো খাজনা না দিলে মারধরের শিকার হন অনেক ছোট ব্যবসায়ী। সরকারি নিয়ম থাকলেও ব্যবসায়ীদের দেয়া হয় না খাজনা আদায়ের রসিদ, যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাট ইজারাদাররা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। ইমন চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের ঐতিহ্যবাহী কাউখালীর হাট ইজারাদারদের কবলে পড়ে হারাতে বসেছে তার ঐতিহ্য। এ নিয়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন মহলে অভিযোগ তুলেও পাচ্ছেন না কোনো প্রতিকার। সরকারি নিয়ম অনুযায়ী মাছ ও সবজি সহ অন্যান্য দোকান প্রতি খাজনা আদায়ের কথা মাত্র 7 টাকা করে, কিন্তু প্রতি দোকান থেকে নেওয়া হচ্ছে 70 থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত। সরকারি নিয়ম থাকলেও বাজারে টানানো হয়নি খাজনা চার্জ। ব্যবসায়ীদের দেয়া হয় না খাজনা আদায়ের রসিদও। নিজস্ব ঘরে বই আমি দুহান পাইকারি বেচলে তাবিও খাজনা চাই, যদি না দিই তাতে বহুত হুমকি দামকি বহুত কিছু বলে। এই 4 নাগালে বই আমরা বই 100 টাকা করে খাজনা নেই। আগে নিতে 15 টাকা 20 টাকা 10 টাকা, এখন সে 100 টাকা। আবার যদি কেউ আপত্তি করে তারা গালাগালিও করে, খাজনা কোনো রিসিপ্ট দেয় না, কোনো ডকুমেন্টস নাই। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন হাট ইজারাদার। আমি হাট বাজার নেওয়ার পরে কোনো ব্যবসায়িক আমার কাছে এ ধরনের কোনো কমপ্লেইন করে নাই, আর আমার জানাও নাই যে সরকারি রেটের বাহিরে টাকা নেওয়া হয় কিনা। কাউখালী বাজারের ইজারা সংক্রান্ত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর ইজারা দেওয়ার পর থেকে বেশ কিছু অভিযোগ আমার কাছে আসছে, সেগুলো আমি তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করেছি। এরপরে কিছু অভিযোগ জেলা প্রশাসক স্যারের কাছে তারা দিয়েছে, স্যার সেটি আমাকে আইনানুগভাবে সমাধানের জন্য নির্দেশনা দিয়েছেন। অতিরিক্ত খাজনা আদায় বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। এক বছরের ব্যবধানে 6 ধাপ এগিয়ে চট্টগ্রাম বন্দর বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় 58তম অবস্থানে উঠে এসেছে। এ নিয়ে গত এক দশকে 30 ধাপ এগিয়েছে এই বন্দর। 2019 সালে সারা বিশ্বের বন্দরগুলোর কন্টেইনার পরিবহনের সংখ্যা হিসেব করে শীর্ষ 100টির তালিকা তৈরি করেছে লর্ডস লিস্ট। তবে বন্দরের সক্ষমতা আরও বাড়াতে টার্মিনাল সহ নতুন টার্মিনাল নির্মাণের ওপর জোর তাগিদ দিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। নয়ন বরাজয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দিয়ে যত পণ্য পরিবহন হয় তার 27% কন্টেইনারে আনা নেওয়া হয়, বাকি 73%ই আনা নেওয়া হয় কন্টেইনারবিহীন সাধারণ জাহাজে।
আর বিশ্বের বন্দরগুলোর কন্টেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে শীর্ষ 100টির তালিকা তৈরি করেছে লয়েডস লিস্ট। এই তালিকায় 58তম অবস্থানে উঠে এসেছে চট্টগ্রাম বন্দর। এ নিয়ে গত এক দশকে 30 ধাপ এগিয়েছে এই বন্দর। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, চট্টগ্রাম বন্দরের যে স্টেক হোল্ডার এবং কর্মকর্তা কর্মচারী, আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতা, সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। পোশাক শিল্পের রপ্তানির উপর ভর করেই এ বন্দরে কন্টেইনার পরিবহনের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করা হয় লয়েডস লিস্টের প্রতিবেদনে। তাই চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য বে টার্মিনাল সহ নতুন টার্মিনাল নির্মাণের উপর জোর তাগিদ দিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। কর্ণফুলী টার্মিনাল বলেন, তারপরে এনসিটি তো আছেই, তারপরে লালদিয়া কন্টেনার বলেন, এইরকম আরো 10টা টার্মিনাল করতে হবে। ভারত ভুটানের কিছু মাল এখানে ইউজ হবে, তো এগুলি তো আমাদের তো বাড়াতে হবে, এটা সুবিধা হবে না কেমনে। এগুলি যত তৈরি করা যাবে তত সুবিধা হবে দেশে। কনজিউমার প্রোডাক্ট আর কন্টেনার গুডস দুদিকেই আমদানির ক্ষেত্রে বাড়ছে। লয়েডস লিস্টের তালিকায় এবার শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। গত বছর বন্দরটি দিয়ে 4 কোটি 33 লাখ কন্টেইনার পরিবহন হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। কোভিড-19 গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে 2,57,000-এর বেশি আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়েছে 5,008 শতাধিক। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 2,58,89,000, আর মোট মৃত্যু 8,60,000-এর বেশি। 4 সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে ভারত। একদিনে নতুন করে 78,000-এর বেশি আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়েছে 1,025 জন। এমন মুহূর্তেও মঙ্গলবার নানা বিতর্কের মুখে 8 লাখ পরীক্ষার্থীর অংশগ্রহণে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে গেল 24 ঘন্টায় আবারও 1,000-এর বেশি মৃত্যু হয়েছে, দুদেশেই আক্রান্ত হয়েছে 40,000-এর বেশি। এদিকে ট্রায়াল শেষ হবার আগে করোনা ভ্যাকসিন অনুমোদনের ব্যাপারে এক মার্কিন স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনার নিন্দা জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। প্রয়োজন ভেদে স্থানীয় পর্যায়ে লকডাউন দিয়েই ভ্যাকসিন ছাড়াই করোনাকে সাথে নিয়েই টিকে থাকতে পারবে ইউরোপ, এমনটাই মন্তব্য করেছে WHO। অন্যদিকে দীর্ঘ 5 মাস পর লকডাউন প্রত্যাহার করে বিমানবন্দরগুলো পুনরায় চালু করেছে কলম্বিয়া। ধীরে ধীরে লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছে ভুটান। নানা বিতর্কের মধ্যেও করোনা ভাইরাসের গণপরীক্ষা শুরু করেছে হংকং। চীনের নজরদারি এড়িয়ে লাদাখের পাহাড়চূড়া দখলে নিল ভারতীয় সেনাবাহিনী। বেজিং প্রথম থেকেই ওই পর্বতচূড়াকে নিজেদের বলে দাবি করে আসছে, যাতে তারা কৌশলগতভাবে প্যাংগং লেকের গোটা দক্ষিণ অংশের উপরে নজরদারি চালাতে পারে। আর এই ঘটনায় ভারতের বিরুদ্ধে সার্বভৌমত্বে আঘাতের অভিযোগ এনে তাদের রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে খোদ চীন। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। লাদাখের প্যাংগং তাশো লেকের দক্ষিণাংশে বিপুল সংখ্যক সেনা নিয়ে বিতর্কিত সীমানার একটি পাহাড় দখলে নেয় চীনার পিপলস লিবারেশন আর্মি PLA। তবে তাদের সামরিক পদক্ষেপ রুখে পাহাড়টি আবার নিজের দখলে নিয়েছে বলে দাবি ভারতের। মঙ্গলবার সকালে ভারতের বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছে প্যাংগং লেকের দক্ষিণাংশ দখল নেওয়ার খবর। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলেছে, চীন সেনারা বিতর্কিত সীমান্তে স্থিতি অবস্থা বিঘ্নিত করায় সামরিক হামলা চালানো হয়। চীনা সেনারা যদি পাহাড় নিয়ন্ত্রণে নিত তাহলে তারা কৌশলগতভাবে বেশ এগিয়ে যেত, কেননা তারা দারপোক, চুশুল, দেমচোক অঞ্চলের সড়কে ব্যাঘাত সৃষ্টি করতে পারত। ভারতের অভিযোগ অস্বীকার করে চীনের পাল্টা দাবি, ভারতীয় সেনারা চীনের সার্বভৌমত্বে আঘাত এনেছে। চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ও শান্তি স্থিতিশীলতা রক্ষায় দেশটি কড়া নজরে রাখছে বলেও জানানো হয়।
চীনের সীমানারক্ষীরা নিয়ন্ত্রণ রেখায় অবস্থান করতে বাধ্য। এই পরিস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষীরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। গেল 15 জুন গালওয়ান সংঘর্ষে 20 ভারতীয় ও 40 চীন সেনা হতাহতের পর লাদাখের সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে ভারত ও চীন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। করোনা সংক্রমণ ঠেকাতে দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে জাতীয় চিত্রশালা প্লাজা। সেখানে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, আদর্শ ও ইতিহাস নিয়ে বিশেষ এক প্রদর্শনী, যার শিরোনাম লাইটিং দ্য ফায়ার অফ ফ্রিডম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুকর নামির জানাচ্ছেন বিস্তারিত। বঞ্চনা, স্বাধীনতার আহ্বান, একটি স্বাধীন দেশের স্বপ্ন। এরপর বিশ্বের মানচিত্রে বাংলাদেশের জন্ম, পুনরুত্থান, বৈশ্বিক স্বীকৃতি অর্জন ও দেশ পুনর্গঠন, এই সব ঐতিহাসিক বিষয়ের সাথে অবলীলায় উচ্চারিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও ইতিহাস নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় চলছে ব্যতিক্রমী এক প্রদর্শনী, যার শিরোনাম লাইটিং দ্য ফায়ার অফ ফ্রিডম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ প্রদর্শনীতে আলোকচিত্র, ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে দর্শকরা জানতে পারবেন 1920 সাল থেকে 1975 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা। সামদানি আর্ট ফাউন্ডেশন আয়োজিত এই প্রদর্শনীতে তথ্যগত সহায়তা দিচ্ছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। এছাড়া কিউরেটর রুক্সমিনী রিগভানা চৌধুরীর তত্ত্বাবধানে প্রদর্শনীটির বাস্তবায়নে সহায়তা করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল জাদুঘর। শুকর নামির, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।